ঐশী আপনাকে ম্যানিপুলেট করতো? ডেফিনেটলি ম্যানিপুলেট করতো। আর এই জিনিসগুলো দেখার পরই আমি বুঝতে পারছি যে এরকম কিছু ঘটবে ইন ফিউচার। তার মানে কি আপনি জেনে শুনেই মজা নিয়েছিলেন? বেশ বিখ্যাত একজন মানুষ, সিঙ্গার একজন। সিঙ্গার? হ্যাঁ, আপনি নাকি বলে গান ছেড়ে বউ ব্যবসা বা গার্লফ্রেন্ড ব্যবসা শুরু করেছেন। আহো ভাতিজা আহো, দেখো তোমার লেগে কতবার তা হুতনি লাগছে, এটা তোমার পিছন দিয়ে হান্দায় দিমু। হ্যালো এভরিওয়ান, দ্য সেলিব্রিটি শোতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের খুব পছন্দের পরিচিত একজন মানুষ, যার ফেস যতটা না পরিচিত তার চেয়েও বেশি পরিচিত তার কাজগুলো। বাংলাদেশের এই মুহূর্তে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে তাকে। তিনি হচ্ছেন ডিজে আলভি। ডিজে আলভির সাথে আজকে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আপনার আসল নাম কি? আলভি আল বেরুনি। ওকে, এটাও খুব সুন্দর ইউনিক একটা নাম, কিন্তু সবাই আপনাকে ডিজে আলভি বলে কেন? কারণ ফার্স্টে আমার যে গানগুলি হিট হয়েছে, ভাইরাল হয়েছে, বসেন বসেন, তারপরে আমায় দিও কল, এই গানগুলিতে আসলে আমরা যখন আপলোড করি তখন ট্যাগ লাইনে আমরা ডিজে আলভিটা ইউজ করি, কারণ গানগুলি হচ্ছে একটু ড্যান্স প্যাটার্নের ছিল, একটু এনার্জেটিক প্যাটার্নের ছিল। তো তখন গানগুলির হেডলাইনে আমরা ইউজ করেছিলাম ডিজে আলভি। তো সেখান থেকে আসলে মানুষরা জানা শুরু করে যে আমার নাম ডিজে আলভি, which is not. My full name is Alvi Al Beruni and that's my real name. ওকে, সো ডিজে আলভি এখন এই নামটাই বেশি পপুলার হয়ে গেছে আপনার। সঙ্গীত জীবনের শুরুটা হয়েছিল কিভাবে? সঙ্গীত জীবনের শুরুটা হয়েছে আসলে সঙ্গীতকে ভালোবেসে। আমার মা সঙ্গীতকে খুব পছন্দ করে, আমার মা খুব সুন্দর গান গেতে পারে। আচ্ছা। তো ছোটবেলা থেকে মায়ের মুখে গান শুনতাম। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার ফ্রেন্ডসরা যখন সবার কম্পিউটারে মুভিজ দেখে, গেমস খেলে বা অন্যান্য টাইম কাটায়, সেই টাইমটাতে আসলে আমি কম্পিউটারে ইনভলভড হয়ে আমি শেখার চেষ্টা করলাম যে কিভাবে আসলে গান তৈরি করা যায়। ও, ক্লাস 8-এ থাকতে? ক্লাস 8-এ থাকতে। তো তখন আমি কম্পিউটার নিয়ে অনেক ঘাটাঘাটি করা শুরু করি আর নিজে নিজে শেখা শুরু করলাম যে কিভাবে গান তৈরি করা যায়। সেখান থেকে মিউজিক্যাল থিওরিগুলো শিখলাম, মিউজিকের যে অ্যালগোরিদম আছে সেগুলো শিখলাম, টেকনিক্যাল সব ইনফরমেশনগুলো আমি নিজে নিজে অ্যাডাপ্ট করি, শিখে আসলে তখন আমি গানটার প্রতি আমার ইন্টারেস্ট আরও জাগা শুরু করে আর ভিতর থেকে ভালোবাসাটাও শুরু হয়। তো গান সেখান থেকে আসলে আমার গানে ইনভলভ হওয়া 2015 থেকে। ওকে, সো কত বছর লেগেছিল সবকিছু শিখতে? সব মিলিয়ে আমার গানকে অ্যাডাপ্ট করতে বা গানের থিওরিগুলো শিখতে বা একটা কমপ্লিট গান কিভাবে বানাতে হয় সেটা শিখতে লেগেছে অলমোস্ট 3 to 4 years। ওয়াও! এবং সেখান থেকে আজকের এই আলভি। জি। দ্য আজাইরা লিমিটেড বেশ পপুলার ছিল একটা সময়। এই আজাইরা লিমিটেডের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? খুবই সুন্দর কাজের অভিজ্ঞতা, কারণ আজাইরা লিমিটেডের যে প্রত্যয় আছে, প্রত্যয় হেরন, প্রত্যয় আমার সাথে কমিউনিকেট করে যে আমরা আসলে গান বানাতে চাই, বাট কিভাবে বানাবো। আমাদের স্টার্টিং স্টেজে আমাদের কাছে সিঙ্গার ছিল না, আমাদের কাছে লিরিসিস্ট ছিল না, এগুলো কোনো কিছু ছিল না। সো আমি ওকে বললাম যে দেখো আমরা তো গান বানাতে চাই, আমাদের কাছে কি আছে, আমাদের কাছে শুধু মিউজিকটা আছে, আমি মিউজিকটাই তৈরি করতে পারি। সো আমি তখন একটা আইডিয়া নিয়ে আসলাম যে আমরা একটা মজার কাজ করতে পারি, সেটা হচ্ছে ফেসবুকে ঢুকলেই যে আমরা ডায়ালগসগুলি দেখি, ভাইরাল অনেক ডায়ালগ থাকে, অনেক মানুষের অনেক ডায়ালগ মানুষরা শেয়ার করে মিমস হিসেবে, ফান হিসেবে ওটা শেয়ার করে। সেখান থেকে আমি চিন্তা করলাম যে আসলে আমরা কিন্তু এই ডায়ালগগুলোকে কেটেই সেগুলোকে ছন্দে সাজিয়ে একটা গল্পের আকারে ক্রিয়েট করে ওটাকে গান বানাতে পারি। তো সেখান থেকে আসলে আমাদের গানের যাত্রাটা শুরু। গ্রেট। আচ্ছা, আপনি তো বিবাহিত? না, আমি বিবাহিত না। আগে ছিলেন? কখনোই ছিলাম না, আমার এনগেজমেন্ট হয়েছিল একটা মেয়ের সাথে। আচ্ছা, ঐশী নামে একটা মেয়ের সাথে আপনার এনগেজমেন্ট হয়েছিল, বাট সেই সময় আমরা শুনতাম যে আপনারা বিবাহিত, আপনার বউ এরকম একটা ব্যাপার। এটা কি আহ্লাদ করে বউ ডাকা হতো? হ্যাঁ, এটা আসলে সিচুয়েশনের কারণে বলা হতো, বাট সে বলতে বাধ্য করতো? হ্যাঁ, সে বলতে বাধ্য করতো অবভিয়াসলি, বাট আমাদের বিয়ে হয়নি, আমাদের এনগেজমেন্ট টাইপের একটা হয়েছিল, দ্যাটস ইট। আচ্ছা, কে ছেড়ে দিল কাকে? আসলে সময় সুযোগ সবকিছু যদি এক করে আমি বলি, সিচুয়েশন এমন হয়ে গিয়েছিল যে আমারই আসলে একটা জায়গা থেকে সরে আসতে হয়েছে। মানে এই সিচুয়েশনটা থেকে আমার নিজেরই সরে আসতে হয়েছে, কারণ অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, যে প্রবলেমগুলো আসলে অ্যাভয়েডেবল না, ইনঅ্যাভয়েডেবল কিছু প্রবলেম। কিরকম প্রবলেম? অনেক ধরনেরই প্রবলেম, দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ছিল। এটাই কি মুখ্য প্রবলেম ছিল, নাকি ঐশীকে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সাথে রোমান্টিক ভিডিও করতে দেখা যায় সেটা প্রবলেম ছিল? সেটা তো ডেফিনেটলি ইট ওয়াজ আ গ্রেট প্রবলেম, কজ
এই মানুষটার মধ্যে আমি কখনো লয়ালিটিটা পাই নাই, অনেস্টিটা পাই নাই। আপনি লয়াল? আমি অনেক লয়াল, আই এম ভেরি মাচ লয়াল অ্যান্ড আই এম ভেরি মাচ অনেস্ট। আমার সাথে যে মানুষগুলো মিশেছে, আমার ফ্রেন্ডস বলেন, আমার ফ্যামিলি মেম্বার বলেন, সবাই এটা জানে যে আই এম ভেরি মাচ লয়াল টু দ্য রিলেশনশিপ। সেটা সম্পর্কটা বন্ধুত্বের হোক, সে সম্পর্কটা ভালোবাসার হোক, সে সম্পর্কটা যে কোনো স্টেজের সম্পর্ক হোক, আমি সেখানে অলওয়েজ লয়াল অ্যান্ড অনেস্ট থাকি। কারণ যেখানে আপনি লয়াল আর অনেস্ট থাকবেন না, সেই সম্পর্কটা কখনো টিকবে না। অনামিকা ঐশীর সাথে রিসেন্টলি বেশ কিছু ছবি ভাইরাল হয়, প্রিন্স মামুন এবং এর সাথে আরো একজনের সাথে বা দুজনের সাথে। এই যে বিভিন্ন ছেলেদের সাথে তার এইরকম অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও ভাইরাল হওয়া, কিংবা তাদের এই যে ব্যক্তি জীবন সোশ্যাল মিডিয়াতে আসা, কিংবা সম্পর্কের এই যে ব্যাপারটা, এটা আপনাকে কি একটু ভাবাচ্ছে না? না, আমাকে একদমই ভাবাচ্ছে না, কারণ আমি তো সেই মানুষের সাথে এখন নাই। আর আমি এই ব্যাপারগুলো আগের থেকে আন্দাজ করতে পারতাম, কারণ আমি জানতাম যে তার ক্যারেক্টারিস্টিকে একটু প্রবলেম আছে। সে এরকম টাইপেরই, যে সে একজনের সাথে পার্মানেন্টলি স্টেবল থাকতে পারে না, সে একটা মানুষ থেকে আরেকটা মানুষে শিফট হয় আর ম্যানিপুলেট করে মানুষকে। সো এই কারণে সে আপনাকে ম্যানিপুলেট করতো, ডেফিনেটলি ম্যানিপুলেট করতো। আর এই জিনিসগুলো দেখার পরই আমি বুঝতে পারছি যে এরকম কিছু ঘটবে ইন ফিউচার, আর সেটাই ঘটেছে। আর পুরো বাংলাদেশ এটা সাক্ষী আছে, সেটার উপরে সবারই নলেজ আছে যে কে কীরকম, কার অনেস্টি কীরকম, তার ক্যারেক্টার কীরকম। তো এই বিষয়গুলো না আমি কখনো অত সিরিয়াসলি নেই, কারণ আমার কাছে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি ফানি লাগতো, যে আমি আমার ক্যারেক্টারেরই একটা ফান করতেছি, আমার ক্যারেক্টারেরই মজা নিতেছে মানুষরা, মানুষদের মজা নেওয়ার সুযোগ করে দিচ্ছি। সো এই ব্যাপারগুলো নিয়ে আমি কখনোই কনসার্ন ছিলাম না। তার মানে কি আপনি জেনে শুনেই মজা নিয়েছিলেন? আমি কোনো মজা তো নেইনি। সম্পর্কে ছিলেন না? সম্পর্কে ছিলাম, হ্যাঁ। আমি ভাবছিলাম যে এই মানুষটাকে ট্রাস্ট করা যেতে পারে, আমি ভেবেছিলাম যে এই মানুষটাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, এই মানুষটার প্রতি একবার বিশ্বাস করা যেতে পারে। সেই সিদ্ধান্তটাই আমার ছিল ভুল। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়, আপনাদেরকে দর্শক দেখে, ফলো করার চেষ্টা করে, আপনারা এই যে দুদিন পর পর বিভিন্ন মানুষের সাথে ফেক ভালোবাসা দেখান, আবার তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে অন্য মানুষের সাথে সংসার পাতেন, এবং সেখানেও আবার বড় বড় স্বপ্ন দেখান, দর্শকের আপনাদের কাছ থেকে তাহলে কি শিখবে? এটাই যে একবার এক মানুষের সাথে শিফট হয়ে যাওয়া? না, দর্শক আমার কাছ থেকে অ্যাটলিস্ট এটা কখনোই শিখতেছে না, কারণ আমি কখনো এরকম করি নাই যে একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে শিফট হয়েছি বা একসাথে মাল্টিপল মানুষের সাথে সম্পর্ক করেছি। হ্যাঁ, অন্য মানুষরা আপনি যাকে মিন করে বলছেন, তারা হয়তো এই কাজটা করছে, তারা হয়তো এরকম করে এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে গিয়েছে বা মাল্টিপল মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছে। আমার দিক থেকে তো আমি এটা করিনি। আমার অডিয়েন্সদের আমি সবসময় একটা জিনিসই ফলো করতে বলি, সেটা হচ্ছে যে আপনারা লয়াল থাকেন, অনেস্ট থাকেন, সম্পর্কটাকে মর্যাদা দেন, সম্পর্কটাকে মূল্যায়ন করেন, আর যতটা ভালো থাকা যায় নিজের জন্য ভালো থাকেন, আর একটা মানুষকেও ভালো রাখেন। আমি সেটার জন্যই সবসময় অডিয়েন্সকে ইন্সপায়ার করেছি। ওকে, গ্রেট। আচ্ছা, ধরুন আপনাকে বলা হলো যে আপনি চাইলে যে কোনো অতীতকে ফেরত পেতে পারবেন, কোন অতীতকে আপনি চান এবং কেন চান? কোন সময় যেতে চান অতীতের? আমি যেতে চাই আমার স্কুল লাইফে, কারণ আমার স্কুল লাইফটা আমি খুব মিস করি। আমার স্কুল লাইফের দিনগুলো আমার খুব পছন্দ। সেই টাইমগুলোতে এত টেনশন কাজ করতো না মাথায়, এত লাইফে এত রেসপন্সিবিলিটি থাকতো না, অনেক ফ্রি মাইন্ডে থাকতাম, অনেক লাইট থাকতো লাইফটা। সো আমি স্কুল লাইফটাতে যাওয়ার জন্য খুব পছন্দ করি। ওকে, যাক, আমরা অনেক আলোচনা করছি, আরো অনেক আলোচনা হবে, একটা গেম সেগমেন্টে যাব। শিওর। দর্শক, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট গেস দ্য সেলিব্রিটিতে। গেস দ্য সেলিব্রিটি, অর্থাৎ আমাদের স্ক্রিনে কোনো একজন সেলিব্রিটির ছোটবেলার ছবি আসবে, সেটা দেখে গেস করতে হবে তিনি কে। সো রেডি? রেডি। আমরা দেখি প্রথম ছবি কোন সেলিব্রিটি আসে। তো ফার্স্ট ছবি আপনি এপাশে দেখতে পাচ্ছেন, বলতে হবে উনি কে। একটু হিন্ট দিলে বেটার হয়। বাংলাদেশি না বলিউড বা হলিউড? এখানে যিনি আছেন উনি বাংলাদেশি না। আচ্ছা, হলিউডের? হলিউডের না, বলিউডের বেশ বিখ্যাত একজন মানুষ, সিঙ্গার একজন। সিঙ্গার? হ্যাঁ, বিখ্যাত সিঙ্গার। একটা ছোট হিন্টস দিই, উনি এমন একজন বিখ্যাত সিঙ্গার যিনি এত বিখ্যাত হওয়ার পরেও খুবই সাধারণ জীবনযাপন করে। অরিজিৎ সিং? দেখি আমরা উনি কিনা। গ্রেট। আমরা পরের ছবিতে যাই, দেখি কে আছে পরের ছবিতে। বলতে হবে উনি কে। উনি কি বলিউডের অ্যাক্টর? উনি এমন একজন মানুষ যিনি বাংলাদেশি, ওনার অনেকগুলো পরিচয়, মানে উনি একজন মাল্টিটাস্কার, মাল্টি ট্যালেন্টেড পারসন। কখনো উনি মডেল,
কখনো উনি ইনফ্লুয়েন্সার, কখনো উনি টিচার, কখনো উনি সিঙ্গার। ওকে, সবগুলো বলে দিয়েছি। তাহসান খান। শিওর? শিওর। ওকে, দেখি কে। ওকে, I did it. সো Again. সবার সম্পর্কে বেশ ভালো ধারণা আছে। Okay, আমরা পরের ছবিতে যাই, দেখি পরের ছবি কার। ওকে, উনি কে? রুনা লায়লা। শিওর? শিওর। 100%? 100%। ওকে, দেখি Oh God. কিভাবে হলো না। এটা হলো না। আপনি হিন্ট নিতেন আমার কাছে। আমি ভাবছি বাংলাদেশি। আমার কাছে হাজার হাজার হিন্ট ছিল এই একটা মানুষকে নেক্সট নিয়ে টাইম আমি বলার। আপনার কাছ থেকে হিন্ট নিব। ওকে, আমরা পরের ছবিতে চলে যাই। হ্যাঁ, উনি কে? উনি কি বলিউডের অ্যাক্টর বা সিঙ্গার বা বাংলাদেশি কেউ? উনি বাংলাদেশি একজন মানুষ, বাংলাদেশি সিঙ্গার এবং বেশ জনপ্রিয় একজন সিঙ্গার। শুধু যে সিঙ্গার তা না, উনি বেশ ভালো কম্পোজিশনও করে। ওকে, আমি যদি ভুল না হয়ে থাকি। হ্যাঁ, তার হাবিব ওয়াহিদ। শিওর? শিওর। কিভাবে? Because singer and composer at the same time, so I think it's Habib বাংলাদেশে Wahid. এরকম খুব কমই আছে। তো দেখি কে। Oh, গ্রেট, খুবই শার্প আপনার ব্রেন এই দিক থেকে। দেখি পরেরটা, উনি কে? উনি কি বাংলাদেশি সিঙ্গার বা মডেল? সিঙ্গারেরই তো অনেক আমরা প্রতিযোগিতা দেখলাম, বাট উনি বাংলাদেশের মডেল আমরা বলতে পারি, অ্যাক্ট্রেস মডেল। Actress model. Hint? Hint, yeah, I need a hint. মেবি আমরা সামনে থেকে সিনেমায় দেখবো। তাকে সামনে সিনেমায় দেখবো। গুঞ্জন চলছে। ও, তানজিন তিশা। শিওর? শিওর। কিভাবে শিওর? এতটা কিভাবে শিওর? আমি দেখে অনেক তাড়াতাড়ি গেস করতে পারি একটু হিন্ট পেয়ে। ওকে, ঠিক আছে। সো গেস দ্য সেলিব্রিটি শেষ। এবার আমরা আবারও প্রশ্নের তাহলে চলে আসি। শিওর। আচ্ছা, এইবারের প্রশ্নটা আসলে আমি নিজে অনেকদিন ধরে জানতে চাই। অলংকার চৌধুরীর সাথে আপনার সম্পর্ক কি? বিয়ে হয়েছে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? অলংকার ইজ মাই ফ্রেন্ড। বিয়ে হওয়া তো অনেক দূরের কথা। শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড অ্যান্ড উই আর ভেরি মাচ গুড ইন ফ্রেন্ডশিপ, কারণ ও আমাকে অনেক ভালো বুঝে, আমি ওকে অনেক ভালো বুঝি। আমাদের ফ্রেন্ডশিপ লেভেলটা এখানে কতটুকু আমরা ধরতে পারি? 10 out of 10. ওকে, মোর দ্যান আ ফ্রেন্ড? No, not more than a friend, just friend. Just friend? Yeah, just friend. ওকে, সো জাস্ট ফ্রেন্ড আপনার? জাস্ট ফ্রেন্ড। আর অলংকারের সাথে আমার একটা কাজ হয়েছে ফ্ল্যাশ মিউজিকে, আগুন লাগায় দিল কনে, একটা গান আমরা করেছি। তারপর থেকে অলংকার আপনার জাস্ট ফ্রেন্ড হয়েছে? হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড। তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপটা হয়। ওকে, সো আলভির জাস্ট ফ্রেন্ড হচ্ছে অলংকার চৌধুরী। অনলাইন প্ল্যাটফর্মে আপনার জনপ্রিয়তা পাওয়ার পেছনে কোন মুহূর্তটাকে আপনি টার্নিং পয়েন্ট হিসেবে ধরবেন? যখন আমরা বসেন বসেন গানটা শুরু করি, তখন থেকে আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট আসে। মানুষ আমাকে চেনা শুরু করে, মানুষ আমাকে ভালোবাসা শুরু করে, ভালোবাসা দেয়া শুরু করে। ফেম জিনিসটা কি বুঝতে পারলাম, ফেমটার মূল্যটা বুঝতে পারলাম, সেটাকে ধরে রাখতে পারলাম। সো ওই পয়েন্টেই। ওকে, তার মানে বসেন বসেন আপনার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট, কারণ ওইটা থেকে আপনি ওই যে ভাস্ট আকারে মানুষের কাছে পৌঁছে ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছেছি। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা জিনিস মাঝে মধ্যে আমরা শুনি আপনার সম্পর্কে, বেশ খারাপ লাগে যে আপনি নাকি বলে গান ছেড়ে বউ ব্যবসা বা গার্লফ্রেন্ড ব্যবসা শুরু করেছেন। যারা এই ধরনের কথা বলে তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো যে তারা এটা কি দেখে বা কি কোন ভিত্তিতে বলতেছে, আমি তো সেটা বুঝলামই না। কারণ আমার তো বউও নাই, আমার গার্লফ্রেন্ডও নাই, আমার কেউই নাই, আমি সিঙ্গেল গাই। আর আমি যেটা করি সেটা হচ্ছে গান। অলওয়েজই আমি গান করি, আমি অলওয়েজই গান করেছি, সবসময় গান করি। আর যখন একটা গার্লফ্রেন্ড থাকে বা গার্লফ্রেন্ড ছিল, তখন হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে পোস্ট করতাম, তাকে নিয়ে ছবি দিতাম, ভিডিও দিতাম। গার্লফ্রেন্ড না, দেখুন অনামিকা ঐশী, যাকে আপনি বউ বলতেন, ইভেন আমার সাথেও কিন্তু আপনার সেই সময়টুকুতে দেখা হয়েছিল, আপনি আমাকেও বলেছিলেন বউ। এই যে এতটা মানে আমার বউ হয়, আমার সাথে থাকে, আমি যদি ভুল না হয়ে থাকি, এই শব্দগুলো আমি তখন শোনাচ্ছিলাম, সেগুলোর ব্যাখ্যা কি? সেগুলোর ব্যাখ্যা আসলে সেই সিচুয়েশনটা, আপনারা তখন একসাথে থাকতেন, সেই সিচুয়েশনটা, হ্যাঁ আমরা একসাথে ছিলাম একটা সময়, কিন্তু সেটা তো আর এখন নাই। তো এখন মানুষ এইভাবে কোন কোন মানুষের সাথে আপনি একসাথে থাকেন? আর কারোর সাথে আমার অলংকারের সাথে আপনি একসাথে থাকেন? না না, অলংকারের সাথে আমি একসাথে থাকি না। থাকতেন আগে? না, কখনোই ছিলাম না। কখনোই অলংকারের সাথে আপনার কোনো প্রকার সম্পর্ক ছিল না?
বন্ধুত্বের সম্পর্ক ওই যে ছিল। জাস্ট ফ্রেন্ড আপনি বললেন মাত্রই, আমরা জাস্ট ফ্রেন্ড মানে আসলে অনেক কিছুই বুঝি, অনেক কিছু বুঝি, বাট আই মেন দ্য অ্যাকচুয়াল জাস্ট ফ্রেন্ড। ওকে, অ্যাকচুয়াল জাস্ট ফ্রেন্ড আরো বেশি স্পষ্ট করে দিচ্ছেন আমাদের কাছে ব্যাপারটা, ঠিক আছে। এই যে অনেকে বলে যে অনামিকা ঐশীর ভালোবাসার মর্যাদায় আপনি দিতে পারেননি, যার জন্য মেয়েটা এরকম ছন্নছাড়া হয়ে গেল। এই কথাটা যদি কেউ বলে, আমি তাকে বলবো যে এর থেকে ভুল আর কোনো কিছু হতে পারে না। ঐশীও তো আপনাকে নিয়ে কথা বলে যে আপনি খারাপ। দেখেন, কেউ তো বলবে না আরেকটা মানুষকে যে সে ভালো আর সে খারাপ, নিজের খারাপটা কেউই দেখে না কখনো। সেই মেয়েটা তো আপনার জন্য হিজাব পর্যন্ত পড়েছিল। সে মেয়েটা হিজাব পরেছে কারণ আমি তাকে বলেছি, সে নিজে ইনফ্লুয়েন্স হয়ে নিজের ইচ্ছাতে তো সে পড়ে নাই। আপনার জন্যই তো পড়েছিল, ভালো না বাসা পড়তো। হ্যাঁ, আমি বলেছি সে পড়েছে, কিন্তু সে তো সবচেয়ে বড় কথা কি একটা জিনিসকে ধরে রাখা। আপনি হজ করে আসতে পারেন, হজ করে এসে যদি আপনি আবার আগের মতো খারাপ মানুষ হয়ে যান বা আগের মতো মানুষটাই হয়ে যান, দ্যাট ডাজন্ট। আপনি সম্পর্কের আগে জানতেন না ঐশী খারাপ মেয়ে? না, আমি এটা আন্দাজ করতে পারিনি। আমি ভেবেছিলাম যে সে, হ্যাঁ আমি দেখতাম যে তার ব্যাড ডিডস আছে, সে খারাপ অতটা মানে সুশীল না বা অতটা সামাজিক না, বাট আমি এই জিনিসটাকে ভেবেছি যে আমি এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো। আপনার সাথে ঐশীর বিয়ে হওয়ার আগেও কি ঐশীর অন্য কোথাও বিয়ে ছিল? সেটার ব্যাপারে আমি জানি না, তার ব্যাপারে আমি এত ইনভেস্টিগেট করিনি। না, তার পরিবারের সাথেও কথা হয়নি? না, তার পরিবারের সাথে এত অ্যাটাচড না, যতটুকু আমি জানি আর কি। আপনি একটা মেয়ের খোঁজ না নিয়ে তাকে বউ বানিয়ে ফেললেন। বউ বানাইনি তো, আমি তো জাস্ট এঙ্গেজমেন্ট করেছিলাম। এঙ্গেজমেন্ট কি একটা বিয়ের প্রসেস না? আই নো, বাট সেটা আমি ওই সিচুয়েশনশিপের কারণে এই কাজটা করেছি। সিচুয়েশনশিপ। আচ্ছা, এই যে জেন জি এই শব্দটা মানে আসার পরে এই যে রিলেশনশিপকে আপনারা এত ভাগ করছেন, দেখুন আমরা যারা আগের আমরা ভাবতাম যে একটা রিলেশন মানে কি বিয়ে এবং সেই বিয়েকে মৃত্যুর আগ পর্যন্ত বহন করা। আপনারা এই রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, তারপর আর কি কি শিপ আছে আপনাদের, এগুলো নিয়ে আপনাদের সাথে জানতে হবে আসলে আর কি কি শিপ আছে একটু বলুন তো। আমার জানা মতে আর কোনো শিপ নেই। সিচুয়েশনশিপটা এমন হচ্ছে যে আপনি একটা মানুষের সাথে হয়তো কমিটমেন্টে গিয়েছেন, রিলেশনশিপে গিয়েছেন, বাট আপনি সিচুয়েশনটার কারণে আপনি এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছেন যে তাকে ধরেও রাখতে পারছেন না, তাকে ছেড়েও দিতে পারছেন। আমি তো জানতাম সিচুয়েশনশিপ মানে আপনি একজনের সাথে রিলেশনশিপে আছেন, এর পাশাপাশি আপনি আরো কয়েকজনকে আসলে ট্রাই করছেন যার সাথে আপনার সিচুয়েশন মিলে যায়। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। এটা হতে পারে যে সিচুয়েশনশিপের মিনিং এটা, বাট আমি আমার পরিপ্রেক্ষিতে আমার পার্সপেক্টিভে যেটা ভেবেছি যে আমি সেই মানুষটার সাথে থাকার চেষ্টা করেছি, বাট সামহাউ বেটার বলে মিলে। যারা অডিয়েন্স আছে তারা আরো বেটার উত্তর দিতে পারবে। সো এক্স্যাক্টলি, জেন জি ক্যান এই জিনিসটাকে জেন জি সবচেয়ে ভালো এক্সপ্লেইন করতে পারবে আই বিলিভ। একটু ক্যারিয়ারের প্রসঙ্গে যায়, বসেন গান ব্যতীত আর কোন গান বা প্রজেক্ট ক্যারিয়ারের জন্য মাইলস্টোন ছিল? বসেন ব্যতীত আরেকটা ছিল রিপন মিয়া, যে এখন পাবলিক ফিগার, ওনাকে নিয়ে একটা গান করা ছিল, আমায় দিও কল, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, আই লাভ ইউ। ওই গানটা ছিল একটা টার্নিং পয়েন্ট। তারপরে রূপনগরের রাজকন্যা, এই গানটা ছিল। তারপরে রাধার কুঞ্জে একটা গান ছিল। এগুলো সবগুলোতেই অলমোস্ট 50 মিলিয়নের উপরে ভিউ আছে। সো এই গানগুলো আসলে আমার ক্যারিয়ারে অনেক হেল্প করেছে আমাকে পাবলিকের কাছে, ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। রিসেন্টলি আপনার সবথেকে ভাইরাল গান কোনটা? রিসেন্টলি আমার সবথেকে ভাইরাল গান যেটা এখন অনেক বেশি চলছে বা সবাই শুনছে, সেটা হচ্ছে রাধার কুঞ্জে, কৃষ্ণ এলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, যে গানটা আছে, এই গানটা অনেক ভাইরাল এখন। ওকে, আমরা আরো অনেক বিষয়ে আলোচনা করব, আর একটা গেম সেগমেন্টে চলে যেতে চাই। শিওর। দর্শক, চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। ঝটপট প্রশ্ন করব, আপনাকে দ্রুত উত্তর দিতে হবে খুব কম শব্দে। একদিনে যদি শুধু একটা খাবার খেতে হয় তাহলে কি খাবেন, বিরিয়ানি না পিৎজা? পিৎজা। ডিজে হতে না পারলে অ্যাক্টর নাকি ইউটিউবার হতেন? অ্যাক্টর। আপনার সবচেয়ে প্রিয় গায়ক কে? অরিজিৎ সিং। সব থেকে প্রিয় গায়িকা? শ্রেয়া ঘোষাল। ফ্যানদের সঙ্গে সেলফি না অটোগ্রাফ, কোনটা বেশি পছন্দ? অটোগ্রাফের যুগ তো এখন নেই, সো সেলফি। ওকে, প্রেম নাকি ক্যারিয়ার? ক্যারিয়ার। অনামিকা ঐশীকে এক কথায় বর্ণনা করলে কি বলবেন? কোনো কিছুই বলবো না। না, একটা কথা বর্ণনা করতে হবে, কি বলবেন? কিছুই না, আমি তার ব্যাপারে কোনো মন্তব্যই করতে চাই না। একটা শব্দ বলতে হবে। অতীত। আপনি বেশি রাত জাগেন নাকি সকালে তাড়াতাড়ি ওঠেন? রাত জাগি। আপনার জীবনের সবচেয়ে বড় ভয় কি? আমার বাবা মাকে হারানো। যদি সুপার হিরো হতেন কোন সুপার পাওয়ার চাইতেন? ইনভিজিবল হওয়ার সুপার পাওয়ার। ওয়াই?
আমি অদৃশ্য থাকতাম, আমি যেখানে মন চায় সেখানে যেতাম, মানুষকে দেখতেন, চেক আউট করতাম, বা ইনভিজিবল থেকে বা সব সিচুয়েশন গুলা দেখতাম, মানুষ আমাকে নিয়ে কি বলছে এইগুলাই। আপনার ফ্যানদের উদ্দেশ্যে 3 শব্দে একটি বার্তা দিন। নিজেকে ভালো রাখুন। নিজেকে ভালো রাখুন, বাহ ট্যালেন্টেড। আবারও আমরা প্রশ্নে যাই, আমাদের র্যাপিড ফায়ার শেষ। ওকে। আপনি নাকি অনামিকা ঐশীকে মাঝে মাঝে প্রেশার দিতেন এবং মাঝে মাঝে তাকে নাকি বলে মারধর করতেন, যার জন্য সে আপনাকে ফেলে চলে গেছে। এটা কমপ্লিটলি একটা ভুল কথা। এই কথা যদি কেউ প্রমাণ করতে পারে 1%, 100% না 1% প্রমাণ করতে পারে, তাহলে আই ক্যান টেক এনি চ্যালেঞ্জ ফর দ্যাট। কারণ আমি যেরকম ফ্যামিলিতে বড় হয়েছি, যত আদর ভালোবাসা নিয়ে বড় হয়েছি, সবাই এটা জানে, আমার ফ্যামিলি মেম্বাররা, আমার এলাকার প্রতিবেশীরা সবাই এটা জানে যে আমরা খুবই সভ্য, এডুকেটেড অ্যান্ড ভেরি কুল অ্যান্ড কাম একটা ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে ঝগড়া, হাউকাউ, মানে নয়েজি ফ্যামিলি আমরা বিলং করি না। আমরা অনেক এডুকেটেড আর অনেক কুল অ্যান্ড কাম একটা ফ্যামিলি থেকে বিলং করি। তার মানে কি আপনার ফ্যামিলিতে আপনি একমাত্র মানুষ যেসব ঝামেলাগুলো করেন বা ঝামেলায় জড়ান? না, আমি ঝামেলাগুলো করি বা জড়াই না, আসলে আমার কিছু ভুল হয়েছে কিছু মানুষকে চুজ করা নিয়ে। আপনি কি এখনো জীবনে ভুল করেন না? অবশ্যই মানুষ মাত্রই ভুল, হয়তো অনেক ভুল করা হয়, বাট আমার যেটা জীবনে ভুল হয়েছিল যে একটা ভুল মানুষকে ট্রাস্ট করা। ভুল মানুষকে আমি ট্রাস্ট করেছি অ্যান্ড আই গট বিট্রেড। ওকে, আচ্ছা, অনেক দর্শকেরাই বলে আপনি এবং ঐশী ট্রেন্ডিং এ থাকার জন্য এইসব নাটক করছেন, সবকিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। আসলে কি ঠিকঠাক হবে? জীবনেও না। আমি যে মানুষটাকে আমার লাইফ থেকে সরিয়ে এনেছি, যে মানুষটার থেকে আমি সরে গিয়েছি, যে মানুষটার থেকে সরে আমি মুভ অন করেছি, সেই মানুষের কাছে আমি কখনোই ব্যাক যাব না। কিন্তু এর আগে তো আমরা দেখেছি যে আপনি দূরে সরিয়ে দিয়ে আবার ব্যাক করে নিয়ে আসি। হ্যাঁ, সেটা আমি তাকে সুযোগ দিয়েছিলাম, সেটা আমি বলবো না যে এখন আর সুযোগ দিবেন না। না, আর সুযোগ দেওয়ার কোনো ওয়ে নাই, আর কোনো চান্স নাই। কেন? কারণ আমি তো তার আসল রূপটা দেখে ফেলেছি, আমি তো তার আসল অস্তিত্বটা জানতে পেরেছি যে সে আসলে মানুষটা কেমন। তো সেটা জানার পর আমি তাকে আর সুযোগ দিতেও চাই না, তার সাথে আমি আর ব্যাকও করতে চাই না। তাহলে আপনার পরবর্তী টিকটক পার্টনার বা এই যে কন্টেন্ট পার্টনার কে হবে? সেটা আমি জানি না। আমি এখন সিঙ্গেল আছি, সো আমি সিঙ্গেলই কন্টেন্ট ক্রিয়েট করি বা গান করি। আমার পার্টনার কে হবে এটা উপর আল্লাহই জানে, আই ডোন্ট নো। বিয়ে করবেন কবে? বিয়ে করব কবে সেটাও আল্লাহ জানে, আই ডোন্ট নো। আল্লাহ যখন লিখে। না, প্রেম করছি না, একদমই সিঙ্গেল আমি। ঐশীর মতো কেউ আছে? না, ঐশীর মতো কেউ নেই। প্রেম করছেন না, বিয়ে করছেন না, তাহলে কি আমরা এভাবে বলতে পারি যে আপনি যখন যাকে ভালো লাগে তার সাথেই থাকছেন? তার সাথে থাকছি এমন কিছু না, যখন যাকে ভাল লাগছে তার সাথে ফ্রেন্ডশিপ করছি, হয়তো তাকে জানার চেষ্টা করছি, কারণ সবার লাইফে একটা ফ্রেন্ড লাগে। আপনি কতজনকে এখন পর্যন্ত জেনেছেন বা আর কতজনকে জানতে চান? সেটা তো আমি গুনিনি, আমার লাইফে অনেক মানুষ এসেছে, অনেক মানুষ চলে গিয়েছে। এখন পর্যন্ত আমরা যদি বলি, ধরেন সম্পর্কের তো অনেকগুলো ধাপ আছে না? ইটস নট লাইক যে এই জেনারেশন এসে আমি বলবো না যে কাকে চিঠি লেখেন, কার প্রতি আবেগ আছে, যার সাথে আপনি ব্যক্তিগত মুহূর্ত কাটান, এরকম মানুষের সংখ্যা কি আপনি গুণে শেষ করতে পারবেন? 5-6টা রিলেশনের মতো করেছিলাম। আচ্ছা, এই রিলেশনে কেবল প্রেম প্রেম ছাড়া আর কিছুই না। ঐশী কি অনেক টক্সিক? ভেরি টক্সিক, ইয়া। ওকে, আপনার মাসিক হাত খরচ কত টাকা? এটা এক এক মাসে এক এক রকম হয়। সর্বোচ্চ কত? 50,000। সর্বনিম্ন? 10,000। ওকে, মানে 50-এর ক্রস করে না কখনোই আপনার হাত খরচ? না, এখন যদি দেখা যায় যে আমার কোনো কিছু কিনতে হচ্ছে, একটা এক্সপেন্সিভ কিছু, কিছু, বললাম সর্বোচ্চ কত এখন পর্যন্ত? 1 লাখও হয়েছে, আবার মাঝে মধ্যে 10,000ও হয়েছে। সো 1 লক্ষ সর্বোচ্চ হাত খরচ, 10,000 সর্বনিম্ন হাত খরচ। ওকে, সবাই তো একটা কথা বলে যে ভালো হতে পয়সা লাগে না। আসলে কি ভালো হতে পয়সা লাগে? ভালো হতে হলে আসলে একটা ভালো মন লাগে আর ভালো একটা মাইন্ডসেট লাগে, যেটা আপনার আছে। অবভিয়াসলি আমি আমার মার কাছ থেকে এই জিনিসটা অনেক বেশি বেশি করে শিখেছি। যে ঐশীকে তাহলে কেন শেখালেন না? তাকে শেখানোর চেষ্টা করেছি আমি, সে শিখতে পারেনি, এটা তার লস, আমার না। ওকে, আপনি আর কতদিন বাঁচতে চান? আল্লাহ যতদিন হায়াত রাখবে ততদিনই বাঁচতে চাই। একটা আমরা মানে জানতে চাই কত বছর? 60 years। 60 ইয়ার্স মানে আরো 60 ইয়ার্স না আপনার 60? না, এখন থেকে কন্টিনিউ করে টোটাল 60 years। যাক, অনেক আলোচনা হচ্ছে, অনেক গল্প করছি আপনার সাথে, একটা গেম সেগমেন্টে চলে যায়। শিওর। ভিউয়ার, চলে যাচ্ছে আমাদের অ্যাক্টিং রাউন্ডে।
অ্যাক্টিং রাউন্ড। আমাদের সামনে অনেকগুলো ডায়লগ আছে কাগজে, একটা করে কাগজ নিতে হবে এবং ডায়লগ পড়ে দেখাতে হবে, মানে অ্যাক্ট করে দেখাতে হবে অডিয়েন্সকে। I'm very bad at this, but I'm gonna try anyways. Okay, let's see. Forgive me for my mistakes. আচ্ছা, এটা নিলাম। Okay. তুই গেলে তোকে নিয়ে যাব আর আমি গেলে তোকে রেখে যাব না। তুই গেলে আমি তোকে নিয়ে যাব আর আমি গেলে তোকে রেখে যাব না। বাহ, গ্রেট। আরেকটা নিতে হবে। ওয়াও, অ্যামেজিং। ওকে। আহো ভাতিজা আহো, দেখো তোমার লেগে কতবার একটা হুতনি রাখছি, এটা তোমার পিছন দিয়ে হান্দায় দিমু। বাহ, অ্যাক্টিং রাউন্ড দেখে মনে হচ্ছে আপনি খুব অ্যাগ্রেসিভ অ্যাক্ট করতেই ভালোবাসেন। যাক, আমরা আয়োজন একেবারে শেষ প্রান্তে, দর্শকদের কি বলবেন? অডিয়েন্সদের কাছে আমার একটাই বার্তা থাকবে যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি নেগেটিভিটি থেকে দূরে থেকে পজিটিভলি ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দর্শক, দ্য সেলিব্রিটি শো থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।